আমার বিয়ে করার ইচ্ছা নাই, কিন্তু বউ সাজার অনেক স্বপ্ন। পোস্টটি ফেসবুকে করার সাথে সাথে একটা রাগী রিয়াক্ট আর একটা কমেন্ট পড়লো। আমি সিন করতেই থমকে যাই। তুই কে সেটা আমার দেখার ইচ্ছা নাই, কিন্তু থাপড়ে দাঁত ফেলে দেওয়ার অনেক স্বপ্ন। কমেন্টটি পড়তেই ভয়ে হাত কেঁপে উঠলো। পরপরই মেসেজ বক্সে টুনটুন শব্দ করে মেসেজ ঢুকলো। আমি দ্রুত ফেসবুক থেকে পোস্টটি ডিলিট করে মেসেজ অন করলাম। রাগী ইমোজির পাশাপাশি কিছু মেসেজ। জি, ইনি কমেন্টদাতা। কি রে ওরি, দিন দিন তোর স্বপ্ন দেখছি খুব বাড়ছে। আমার কি বাড়িতে আসা লাগবে নাকি? থার্ড ক্লাস পড়ছে, কিছু নাই তোর গোবর মার্কা মাথায়। ভয়ে ভয়ে টাইপ করলাম, আমি পোস্ট করিনি, ভাইয়া আমার ফোন নিয়ে ফিরিকেই কাজ করেছে। আমাকে পাগল পেয়েছিস? পোস্ট করেছিস 2 মিনিট হয়নি। যদি হিরো করতো তো এখন রিপ্লাই হিরোকে করার কথা ছিল। তুই মেসেজে রিপ্লাই করছিস কিভাবে? এই রে, ফেসে গেলাম। আজ পর্যন্ত মিথ্যাটাও গুছিয়ে বলতে পারি না। এরপর আমি কিছু কান্নার ইমোজি সেন্ড করে দিলাম। আর এমন করবো না ভাইয়া, সাথে সাথে মেসেজ এলো। এরপর তোকে এসব করার সুযোগও দিচ্ছি না। এখনই যাবি আর মায়ের কাছে ফোন জমা দিবি। তোর ফোন ব্যবহারের প্রয়োজন নেই। এই হলো আমার চাচাতো ভাই, 1 নম্বরের গন্ডার, গরু ছাগল ভেড়া তেলাপোকা শকুন মার্কা অভি। আমার সবকিছুতেই তার রাত চলে। না, এখানে তিনি থাকেন না, কিন্তু তার ইনস্ট্রাকশনের বাইরে আমার এক পা চলতে পারে না। দেখেছেন কেমন শান্তি মতো ফেসবুকেও স্ট্যাটাস দিতে পারলাম না? হ্যাঁ, বরাবরই ইনি তাই করেন। দূর থেকেই আমায় কন্ট্রোল করেন, একদম রিমোট কন্ট্রোল সিস্টেমের মতো করে। কি রে, এখনো বসে বকবক করছিস নাকি ফোন নিতে গেছিস? পরের মেসেজে আমি মন খারাপ করে নিলাম, সাথে সাথে লিখে পাঠালাম, ভাইয়া আর এমন হবে না, প্লিজ প্লিজ এবারের মতো মাফ করে দিন, আর এমন পোস্ট করব না। আর ফোন হাতে পেলে তো করবি। যা, ফোন জমা দেওয়ার পর মাকে বলবি আমায় ফোন করতে। তার মেসেজ দেখে অগত্যা আমি গুটি গুটি পায়ে ঘর থেকে বের হলাম। কত বলে কয়ে চাচির পটিয়ে এই ফোনটা কেনার ব্যবস্থা করেছি, আর এভাবে ফোনটা নিয়ে নিবে? একটু দুষ্টুমি করে পোস্ট করেছি, কি এমন করেছে? অথচ আমার বান্ধবীরা এর থেকে বাজে বাজে পোস্ট করে সারা ছেলেদের সাথে কথা বলে বেড়ায়। কই, আমি তো তেমন কিছুই করি না। কি রে ওরি, এমন মুখ অন্ধকার করে রাখছিস কেন? কে কি বললো? তোমার ছেলে থাকতে আমার কি আর দ্বিতীয় শত্রুর প্রয়োজন আছে চাচি? এই নাও ফোন, তোমার ছেলে এবার এলে ভর্তা করে বানিয়ে দিও খেতে, যত সব। বলে চাচির হাতে ফোনটা গুছিয়ে ঘর থেকে বাইর হয়ে এলাম পাশের বাড়ির রুমকির সাথে খেলতে। হ্যাঁ বল বাবা, কেমন আছিস? ভালো আছি মা, তুমি কেমন আছো? ভালো আছি বাবা। তুই ওরিকে কি বলেছিস? মেয়েটা রাগ দেখিয়ে ফোন দিয়ে চলে গেল। 2 দিন রেখে দিয়ে দে ওকে। আবার তেমন কিছু বলিনি। মা, হিরো কোথায়? ওর পড়াশোনা কেমন চলছে? ভালো তো বলে, সময় পেলেই মাঠে চলে যায় ফুটবল খেলতে। ছেলেটা দিন দিন এত ছন্ন ছাড়া হচ্ছে। চিন্তা কর না, এই বসে একটু একটু খেলবে। মা শোনো, আমি সামনের সপ্তাহে আসতেছি ছুটিতে, সেটা জানার জন্য তোমাকে কল করেছি। আচ্ছা বাবা, সাবধানে থাকিস, তোর জন্য বড্ড চিন্তা হয়। ও চাচি গো, আমার পা গেল গো চাচি, আমি মনে হয় আর বাঁচবো না গো চাচি। ওরি কি হয়েছে? এমন চিৎকার করছিস কেন? কি হয়েছে মা? আরে দূরে দাঁড়িয়ে চিৎকার করলে দেখবে কি করে? দ্রুত আসো গো, আমার পা কেটে গেছে, আমার পা খোড়া হয়ে গেছে, আমি মনে হয় আর কোনোদিনও হাঁটতে পারবো না। দেখি দেখি, আমাকে দেখা কি হলো। চাচি হাত সরিয়ে পা দেখে আমার মাথায় থাপ্পড় দিয়ে উঠানোর কোণ থেকে পাতা ছিঁড়ে হাতে ডলতে ডলতে বলল, ভালো হয়েছে। চারা খেলতে চাস কেন? কতবার বারণ করেছি খালি পায়ে খেলবি না। এখন হলো তো? একটুখানি কেটেছে কি পা খোড়া হয়ে গেছে। আমি ঠোঁট উল্টালাম। সত্যি একটুস কেটেছে, তবে জ্বলছে খুব। চাচি পাতা দিতেই আরো জ্বললো, তবে জানি এটাতে দ্রুত সারাবে পাটা। চাচির কাঁধ ধরতে ঘোরাতে ঘোরাতে ঘরে এলাম, হাত পা ভালো করে ধুয়ে শুয়ে পড়লাম। পা বালিশে রেখে চাচি হেসে ঘর থেকে বেরিয়ে গেল। আমি বসে ফোনটাকে মিস করতেছি। অরি অরি অরি, বাস কই লুকাইছিস? বেরো বলছি, না হলে তোর জন্য আনার চকলেট সব হিরোকে দিয়ে দেবো কিন্তু। কথাটি কানে বাজতেই আমি লাফ দিয়ে নিচে পড়লাম। অভি ভাইয়া বাড়িতে আসছে শুনে লুকিয়েছিলাম আলমারির ওপরে। ভাইয়া চোখ গোল গোল করে তাকিয়েছিল।
এসে আমার হাত টেনে উঠালো। টেনে দেবো এক থাপ্পড়। এসব কি ধরনের মজা? আর ওটার উপর কেন বসেছিলি? লোকনার আর জায়গা পাস না? দেখি কোথায় লাগছে। লাগাইনি তো ভাইয়া, আমার চকলেট কই দিবেন না? উহ, তুই না সত্যি এখন বাচ্চা রয়ে গেলি। কেমন আছিস বল? ভালো ভালো। আপনি চকলেট দেওয়ার কথা বলে এখন অন্য সব কথা বলে যাচ্ছেন। এগুলো দিয়েও তো বাকি কথা সরাতে পারেন। বলতেই ভাইয়া ইশারা করলো। হাত দিয়ে আমি আরেক লাফে টেবিলের কাছে এসে বক্সগুলো বুকে জড়িয়ে নিলাম খুশিতে। এবার পাশের বাড়ির আখিকে দেখিয়ে দেখিয়ে খেতে পড়বো। ওর ভাই কিছু আনলে আমায় যেমন দেয় না, আমিও দিব না। প্রতিদিন ওদের উঠানে যেয়ে দেখিয়ে দেখিয়ে খেয়ে আসবো। তুই কি সত্যি বড় হবি না? ক্লাস 10-এ পড়িস, অথচ বাথরুমটা এখনো ছাড়তে পারিস না। এই মেয়ে, তোকে কিছু বলছি আমি। খেতে খেতে বললাম, শুনেছি তো, আপনি বলতে থাকুন। ভাইয়ার রাগ দেখিয়ে আমার ঘর থেকে বেরিয়ে গেল। আমি আয়েশ করে বসে এবার চকলেটগুলো খাচ্ছি। আসছে আমার বড় রে, বড় হয়ে কি হবে? বুঝতে শিখলেই তো পরে বিয়েটা করিয়ে দিতে, তার থেকে ছোট থাকাই ভালো। ওরই খাবারগুলো টেবিলে রাখ সাজিয়ে, আর অভিকেও ডেকে আন খেতে। আসছে তোমার ছেলে। এবার দুই মায়ের ছেলে মিলে আমায় কাজ করাও। ওরই তুই হচ্ছে আমার একটা মাত্র মেয়ে, মায়ের কাছে একটু সাহায্য করলে তো সমস্যা কোথায়? হ্যাঁ, সেন্টিমার্কার কথা বলতে হবে না, দাও রাখছি। কিচেন থেকে খাবারের বলগুলো ডাইনিংয়ে সাজিয়ে আমি সবাইকে ডেকে নিলাম খেতে। এবার চুপি চুপি অভি ভাইয়ার ঘরে এসেছি। উনি বরাবরই পছন্দ করেন না ওনার ঘরে আসি, কিন্তু উনি জানেনই না উনি না থাকলে আমার দিনের বিশ্রামাগার ওনার বিছানাটাই হয়। তুই আমার ঘরে কি করছিস? চমকে পিছনে ফিরতেই থমকে গেলাম। ভাইয়া ফ্রেশ হয়ে বেরিয়েছে সবে, শুধু একটা প্যান্ট পরা আর উদম শরীরে। আমি হাঁ করে তাকিয়েছি তার বুকের দিকে। মায়াবী পশমগুলো দেখলেই মনে হয় ছুঁয়ে দেই। আর এই ছেলের তো লজ্জাই নাই, বারবার এমন উদম শরীরে ঘুরে বেড়ায় ঘরের ভেতর। আমাকে এক ধ্যানে তাকাতে দেখে ভাইয়া দ্রুত গেঞ্জি পরে নেয়। আমি লজ্জায় মাথা নিচু করি। তোকে না বলছি আমার ঘরে আসার সময় অনুমতি নিয়ে আসবি? চাচি ডাকছিলে আপনায় খেতে। আমি অনুমতির জন্য অনেকবার ডেকেছি, আপনি শোনেননি। জবাব আসছিল না দেখে ঢুকে পড়েছি। এবার যা, আমি আসছি। আর শোন, আচ্ছা কিছু না, যা তুই। ভদ্রমের মতো বেরিয়ে এলাম। সবাই বসে মজা করে খেলাম। গল্প করতে করতে পরের দিনই সকালে উঠে আমার গলা শুকিয়ে গেল ভাইয়ার কথা শুনে। উনি আমার স্কুলে যেতে চান, অনেকদিন যান না বলে। আমি জোরে হাসার চেষ্টা করলাম। ভাইয়া, আপনার কেন যেতে হবে? আসছে কতদিন পরে বাড়ি, রেস্ট নিন না। কিরে, হঠাৎ তো সাধু সাজছিস, কারণ কি? আবার নতুন কোনো ঝামেলা পাকাসনি তো? তুই মানে তো একটা ঝামেলার গোটা। না, আমি কিছু পাকাইনি। আপনি কেন শুধু শুধু কষ্ট করে যাবেন? আজ বড় তোর মা চিন্তা হচ্ছে। চুপচাপ চল, আমার কষ্ট তোর বুঝতে হবে না। মা, বেরোচ্ছি, একসাথে হিরকের কলেজে আসবো। আচ্ছা যা বাবা, আর শোন, মাথা গরম করবি না কিন্তু। ওদের উপর চেঁচামেচির দরকার নাই রাস্তাঘাটে। চুপচাপ ভয়ে ভয়ে স্কুলে পৌঁছালাম। অভি ভাইয়াকে দেখে শয়তান বান্ধবীগুলো হা করে তাকিয়ে আছে। আমার জ্বালিয়ে মারের সবগুলো। অভি ভাইয়ার সাথে যেন একটু লাইন করিয়ে দেই। আমি শয়তান কম কিসে, চিঠি পৌঁছে দেওয়ার নামে ঘুষ খাই ওদের থেকে। কখনো লাঞ্চ তো কখনো চকলেট বা ঘুরতে যাওয়ার টিপস সহ বেশ খাবার। আর চিঠিখানা নিয়ে বাড়ি যাওয়ার পথে ময়লা ঝুড়িতে ফেলে দেই। অভি ভাইয়া গট গট করে হেডমাস্টারের রুমে ঢুকলো। আমি কমন রুমে পালালাম, কিন্তু কাজ হলো না। ডাক পড়লো। ভয়ে ভয়ে স্যারের কেবিনে এলাম। যা যা বদনাম করার সবটা করে দিল। এই টাকলু হেডমাস্টার যেন আমি তার শতজন্মের শত্রু। অভি ভাইয়া সবটা শুনে আমায় যেতে বলে। সেও বিনয়ী ব্যবহার করে চলে গেল। আমি বাড়িতে ঢুকতে আজ ভয় পাচ্ছি। লুকিয়ে ঢুকে পড়ে ঘরের দরজাটা বন্ধ করে হাফ ছেড়ে পিছনে ফিরতেই থমকে গেলাম। তা কি করেছিলি গত 3 মাসে? একটা ছেলেকে পিটিয়ে জখম করেছিস, যাকে হসপিটাল অব্দি নিতে হয়েছে। আর কি করেছিস? বান্ধবীর সাথে প্রায় স্কুল পালিয়েছিস। 4 বার ধরাও খেয়েছিস গত 3 মাসে। কমন রুমে বড় লিডার সাজিস। সব মেয়েদের নিজের কর্তৃত্ব ফলাতেছে। একদিন চোরও সেজেছিস স্কুল ব্যাগ থেকে টাকা চুরির অপরাধে। আর কি করেছিস? পড়াশোনার খোঁজ নেই। মাসিক পরীক্ষার
রেজাল্টের মার্ক দিন দিন কমে আসছে। আর কি কি উন্নতি করেছিস অরি? সে যে আমার বিছানায় শুয়ে আছে এটা আমি জানলে আজ বাড়িতেই আসতাম না। ভয়ে ভয়ে আমি বললাম, হেড স্যার তো শুধু দোষই বলেছে, গুণ বলেনি। ওই ছেলেটা টিচ করতে চাইছিল আমার ওড়না টেনে, তাই দিয়েছি ইট ছুঁড়ে। জানতাম না কি মাথায় যেয়ে লাগবে আর মাথা ফেটে যাবে। স্কুল শুধু একদিন পালিয়েছি। স্যার মিথ্যা বলে, আর সেই একদিনই এক ম্যাম দেখে নিয়েছিল, তার জন্য শাস্তিও তো দিয়েছিল। আর কোনো লিডার সাজিনি, সব মিথ্যা। আমি টাকা চুরি করেছিলাম না, ওই আলাদা গ্যাংয়ের মেয়েগুলো আমায় হিংসে করে, তাই মিথ্যা অপবাদ দিয়েছিল। পরে আমি প্রমাণও করেছিলাম চুরিটা আমি করিনি। তারপর তো সেই মেয়েগুলোকে ওরে পিটানি। খুব হাসি পাচ্ছে তোর। রেগে উঠল ভাইয়া। আমি ভয়ে হাসি থামিয়ে দিয়ে দরজার সাথে লেগে দাঁড়ালাম। ভাইয়া হঠাৎ কাছে এসে দরজায় হাত রেখে দাঁড়ায়। আমি তার দু হাতের মাঝে বন্দী। ইয়া লম্বা হওয়ায় তার মুখ দেখতে আমার মাথা সম্পূর্ণ উঁচু করা লাগে। এখনো তাই করলাম, ভয়ে কেঁদে দিব প্রায়। এসব কেন করিস? তোকে না বলছি শান্ত মেয়ে হয়ে থাকতে? একটা কমপ্লেসেন করার সুযোগ না পায় স্যার আমাকে। ভুল হয়ে গেছে ভাইয়া, থুতলে বলছি কথা। ভাইয়া মুচকি হাসি দিয়ে আমার মাথায় তার ঠোঁট ছোঁয়ালো সময় নিয়ে। আর যেন না হয় এসএসসি পর তোকে আমার সাথে নিয়ে যাবো, মনে আছে তো? এরপর থেকে ভালো রেজাল্ট হওয়া চাই। বোর্ড পরীক্ষায় স্টার করতে না পারলে কি সাজা দিব মনে আছে? হ্যাঁ হ্যাঁ, বিয়ে দিয়ে দিবেন? গুড। এবার ফ্রেশ হয় লাঞ্চ করবো একসাথে। আই মাত্রই ফিরেছি বাইরে থেকে। আমাকে সরিয়ে দরজা খুলে উনি চলে গেলেন। আমি হাফ ছেড়ে বাঁচলাম। ফ্রেশ হয়ে এখন প্লাজো আর কুর্তি পরে ঠুসঠাস ডাইনিং এ এসে বসলাম। ভাইয়াও এলো চেঞ্জ করে তত সময়। চাচি খাবার দিল আর ভাইয়া একে একে স্যারের বলা সব কথা চাচিকে শোনালো। আমি চুপচাপ খেয়ে গেলাম। অভি ওই সেই সকালে স্কুলে গেছে, এখনো আসেনি। আর দেখ সন্ধ্যা নেমে এলো, মেয়েটা তো চলে আসে 4টের মধ্যে। আমার খুব টেনশন হচ্ছে বাবা। ওয়াও মা, এখন 6:30 বাজে, তুমি আমায় আগে বলবে না? তুই ঘুমিয়েছিলি এই কারণে বলিনি। একটু স্কুলের দিকে এগিয়ে দেখ না বাবা। চিন্তা করো না, আমি দেখছি। আন্ধারের মধ্যে নিজের সামনে একটা ছেলে করলে লোকের অব্যয় দেখে ভরকে গেলাম। চারপাশে তাকিয়ে চমকে উঠলাম। রাত হয়ে গেল কখন। পরপরে অব্যয়টি আমায় টেনে তুলে জড়িয়ে ধরলো। নিঃশ্বাসের শব্দে আর পরিচিত ঘ্রাণে বুঝতে পারলাম লোকটা অভি ভাইয়া। অরি, তুই এখানে কেন বসে আছিস? বাড়ি কেন যাসনি ছুটির পর? সবাই কত টেনশন করছিল জানিস? আমি আবার কেঁদে দিলাম। ভাইয়াকে আমাকে ছেড়ে মুখ দু হাতে ধরে জানতে চাইলো কান্নার কারণ। আমি ফুপিয়ে ফুপিয়ে বললাম রফিকের কথা। বেয়াদবটা ছুটির পর আবার আমার ওড়না টেনেছে, সুস্থ হয়ে ফিরেছে বাড়ি। একবার মাথা ফাটিয়েও লজ্জা হয়নি। এই দিন ভাইয়ার ভয়ে কিছু বলিনি, তাই ভয় পেয়ে বসে আমার ওড়না নিয়ে গেছে, সাথে আমার কোমরের বাজে টাচ করেছে। রাগে ঘৃণায় কান্না এসে যায়। বাড়ির পথে এই গাছতলায় এই বসার জায়গায় বসে কাঁদতে থাকি। তারপর নিজের ধ্যানে কখন যে রাত হলো বুঝতে পারলাম না। কাঁদে না আর। আমি এসে গেছি না, কিছু হবে না। ও যে তোকে কতটা চালায় আগে কেন বলিসনি? আমি দেখে নিব। আর কোনোদিন তোর সামনে এসে দাঁড়াতে পারবে না, কথা দিলাম। এবার বাড়ি চল, মা চিন্তা করছি। চুপচাপ ভাইয়ার সাথে বাড়ি এলাম। চাচি আমার এমন অবস্থা দেখে দৌড়ে এলেন। বড্ড ভালোবাসেন এই মানুষটা আমাকে, না হলে বাবা মাকে হারানো অনাথেই আমি কে কি এই মানুষটা ছোটবেলা থেকে এমন আগলে রাখে। এই মেয়ে আর কিন্তু একদম দুষ্টুমি করবে না। আমি পরেরবার এসে যদি আর কোনো কমপ্লেন পাই তোকে ঘর থেকে বের করে দিব। আর সাবধান থাকবি, প্রয়োজনে কল করবি। আজ ভাইয়া চলে যাচ্ছে। মনটা ওই দিন বাড়ির সবার খারাপ হয়। কাজের কারণে ভাইয়া শহরে থাকেন। আমার রুমে এসে বর্তমানে জ্ঞান ছড়াচ্ছেন। আর সববারের মতো চুপচাপ সবটা আমার শুনে মাথা হ্যাঁতে কাত করতে হবে। অবশেষে তার লম্বা জ্ঞান শেষ হলে আমায় এক হাঁক করলেন, মাথায় একটা চুমু এঁকে বাই বলে বেরিয়ে গেলেন। আমি পিছু পিছু রাস্তা পর্যন্ত এলাম চাচির সাথে। দেখতে দেখতে কয়েক মাস পার হলো। ভাইয়া ভেতরে আর একবার এসে বেরিয়ে গেছেন। আমার রেজাল্ট দিয়েছে এসএসসির। ক্লাস পেয়ে পাশের পর এখন ভর্তির সময় কলেজে। আজ ভাইয়া আবার আসবেন আর সিদ্ধান্ত নেবেন কোথায় ভর্তি হব। ভাইয়া বিকেলে এলেন, সবার সাথে কথা বলে
ফ্রেশ হয়ে খেয়ে রেস্ট নিতে গেল। আমিও ফোনটা নিয়ে বেকার সময় পার করছি। রাতে অল্প স্বরে তর্কের আভাস পেয়ে আমি ঘর থেকে বেরিয়ে চাচির রুমের সামনে এসে দাঁড়াই। ভেতরে ভাইয়ার কণ্ঠ আসছে, সাথে চাচির রাগের কণ্ঠ। তুমি ভাবলে কি করে অভি ওরিকে আমি তোমার সাথে থাকার অনুমতি দিব? দুজনে আনম্যারিড, আর আমি ভালো করে জানি তুমি ওরিকে কতটা পছন্দ করো। সব জেনেও এভাবে বিয়ে ছাড়া ওরিকে তোমার সাথে পাঠিয়ে পরে মেয়েটার মন ভাঙার কারণ নেই? ওরি এখানে থেকে পড়বে, শহরে যাওয়ার প্রয়োজন নেই। মা, তুমি জিদ করছো? অরি মতো একজন বিরাট স্টুডেন্ট, ডিসার্ভ করে ভালো জায়গায় পড়ে ভালো কিছু করে। তোমাদের এই গ্রামের কলেজে পড়ে ও কি করতে পারবে মা? তুমি আমাকে এতটা অবিশ্বাস করো। হ্যাঁ, আমি ওরকে ভালোবাসি, কিন্তু তোমাকে তো কথা দিয়েছিলাম এটা ওর প্রাপ্তব্যের সময় বলবো, তার আগে নয়, বা আমার আচরণ বোঝাবো না। ও তোমার সাথে থাকলে তুমি বেশি দুর্বল হয়ে ভুল কিছু করবে, যা আমি চাই না। ওরি আমার কাছেই থাকবে, এখানে ভর্তি করাও। ঠিক আছে, তাহলে কে আমার কাছে নয়, কলেজ হোস্টেলে রাখো, তবুও শহরে যেতে দাও। না না, আমি কখনো ওরিকে হোস্টেলে রাখবো না। ওখানে থেকেই তো পাশের গ্রামের মজিদের মেয়েটা ধর্ষণের শিকার হয়েছিল। একদমই না, আমার ফুলের মতো মেয়েকে আমি ওসব জায়গায় রাখবো না। তোমরা গ্রামের মানুষ এতটা ভুল ধরনের নিয়ে থাকো যে কিছু বলার নেই। ওটা হোস্টেলে থাকার ফলে নয়, মেয়েদের দোষে হয়েছিল, বয়ফ্রেন্ড নামক ধোকার শিকার হয়ে। যাই হোক, তাহলে আমি ওর সাথে আমার বিয়ে দিতাম নাকি সেটাও আপত্তি থাকবে? তুমি তো বলছিলে ওরি বড় হোক তারপর করবা। আমি তো আরো 1 বছর আগে বিয়ে করাতে চেয়েছিলাম তোমাদের। এখন কোনো পথ খোলা রাখেনি তো, তাই ওর সাথে কথা বলে দেখো কি বলে। সবটা শুনে লজ্জায় আমি দৌড়ে নিজের ঘরে চলে এলাম। পরপরই চাচি এলো, তাকে বুঝতে দিলাম না, তার বক্তব্য রাখলো। আমি অতি ভদ্রের সহিত জানালাম তোমরা যেটা ভালো মনে করো। পরের দিনই বিয়ে পড়ানো পর আমাকে নিয়ে ভাইয়া থুকু অভি রওনা করলো। তার ফ্ল্যাটে আসতেই অবাক, সব রেডি করে গিয়েছিল আমাকে আনতে। মন খারাপ হয়ে গেল যখন আমায় আলাদা রুমে থাকতে বলল। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? ওই রুমে তো প্রয়োজন কম বেশি সবই রেখেছি, ফ্রেশ হয়ে রেস্ট কর, আমি খাবার ব্যবস্থা করছি। আমি আপনার বউ, তাহলে আলাদা রুমে কেন? বলেই লজ্জায় মাথা নিচু করে নিলাম। ভাইয়া গায়ে মাখলো না। ও আচ্ছা, মারবো, জীবনে প্যারা ছাড়া আর কিছু দিছিস? এখনো তোকে জোর করে মায়ের কথায় বিয়ে করেছি, তাছাড়া তোকে বিয়ে করতো কে? আসছে বউ হতে, আগে বড় হ, পড়াশোনা করে কিছু হয়ে দেখা, পরে ভাববো বউ হওয়ার কোয়ালিটি তোর আছে কিনা। মিথ্যাবাদী, ভালোবাসা তা স্বীকার করে না। একদিন এই রুম ছেড়ে আপনার ওই রুমে দখল করে আপনাকে উষ্টা দিয়ে বের করে শোধ নিব। মনে মনে গালে দিতে দিতে নিজের রুমে ঢুকলাম। সমাপ্ত।